গত এক বছরেরও বেশি সময় ধরে জানিয়ে বারংবার আলোচনা হয়েছে, বিরোধীদের বারংবার বিরোধিতার পাশাপাশি এই বিলের যৌক্তিকতা প্রাসঙ্গিকতার প্রশ্ন যখন বিরোধীরা তুলেছেন তখন বারংবার এই বিলের সপক্ষে বহু যুক্তি সামনে এসছে। তার কারণ ওয়াকফ বিল, ওয়াকফ বোর্ডের বিপুল পরিমাণে হাজার হাজার কোটি টাকা সম্পত্তি অনেক সময় হাতছাড়া হচ্ছে, কেউ গ্রাস করছে। তার পরিপ্রেক্ষিতে 14টি ধারায় মোট 25টি সংশোধনী এনে এই ওয়াকফ সংশোধনী বিল, যা গত বছর 2024-এর অগস্টে পেশ হয়েছিল, কিন্তু তারপর জয়েন্ট পার্লামেন্টারি কমিটি, যৌথ সংসদীয় কমিটি গঠন এবং যেই কমিটির মেয়াদ ছিল শীতকালীন অধিবেশন পর্যন্ত, কিন্তু তখন কমিটি রিপোর্ট দিতে না পারায় সেই মেয়াদ বৃদ্ধি এবং অবশেষে আজ রাজ্যসভার চেয়ারম্যান উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর রাজ্যসভায় যৌথ পার্লামেন্টারি কমিটি, যৌথ সংসদীয় কমিটির রিপোর্ট পেশ করেছেন এবং সেখানে বারংবার বিরোধীদের হৈহট্টগোলের মুখে আজ পড়তে হয়। তার কারণ বিরোধীরা অর্থাৎ বিজেপি বিরোধী বা সরকার বিরোধী বিভিন্ন দলের সাংসদরা বলছেন কোনো রিসেন্ট নোট রাখা হলো না। ওয়াকফ সংশোধনী বিল, মোট 25টি সংশোধনী এই বিলে, এবং ওয়াকফ সংশোধনী বিল অত্যন্ত অনিবার্য, প্রয়োজনীয়, গুরুত্বপূর্ণ, এই দাবি বারংবার করা হয়েছে। এবং তারপর জয়েন্ট পার্লামেন্টারি কমিটির এই বিল পেশ। আজ কি ছবি উঠে আসলো? বাজেট অধিবেশনের পরবর্তী সংসদে অধিবেশন চলছে, কিন্তু তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ওয়াকফ সংশোধনী বিল। ইন্দ্রাণী দাশগুপ্ত সরাসরি দিল্লি থেকে রয়েছেন। এই খবর নিয়ে ইন্দ্রাণী, কি উঠে আসলো যখন রাজ্যসভার চেয়ারম্যান উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর এই বিল পেশ করলেন? দেখো, আজকে শুধু রাজ্যসভা না, লোকসভাতেও কিন্তু ওয়াকফ নিয়ে যে যৌথ সংসদীয় কমিটি ছিল তারা তাদের রিপোর্ট পেশ করেছে। আজকে সকালে প্রথমে রাজ্যসভায় রিপোর্ট পেশ করা হয় কমিটির পক্ষ থেকে, এবং তখন থেকেই কিন্তু বিরোধীরা প্রবল হইহট্টগোল করেন। তাদের যেটা বক্তব্য ছিল যে বেশ কিছু ডিটেল নোট তারা দিয়েছেন, সেই নোটগুলো কিন্তু যে রিপোর্ট সেখানে অন্তর্ভুক্ত করা হোক। সেই সময় জগদীপ ধনকর রাজি না হলেও পরবর্তীকালে যখন লোকসভায় দুটোর পরে অর্থাৎ মধ্যাহ্নভোজের বিরতির পর এই বিলের রিপোর্ট পেশ করেন জগদম্বিকা পাল, কমিটির চেয়ারম্যান, তখন কিন্তু পরিষ্কারভাবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ উঠে দাঁড়িয়ে বলেন যে ডিফেন্স নোটগুলি অন্তর্ভুক্ত করার ব্যাপারে বিজেপির কোনো আপত্তি নেই। পরে আমরা যেটা জানতে পারি যে আজকে সকাল 10টায় ওয়াকফ কমিটির যে বিরোধী সাংসদরা ছিলেন তারা সকাল 10টার সময় স্পিকারের সাথে দেখা করেন, এবং তখনই তারা কিন্তু ডিফেন্স নোটগুলি অন্তর্ভুক্ত করার ব্যাপারে আবেদন করেছিলেন। এবং সর্বশেষ যে খবর যে ওয়াকফ নিয়ে যে যৌথ কমিটির যে রিপোর্ট, সেই রিপোর্ট সংসদের উভয় কক্ষে পেশ হয়ে গেল, এবং বিরোধীরা যে ডিফেন্স নোটগুলো দিয়েছেন সেই নোটগুলো কিন্তু অন্তর্ভুক্ত করা হবে এই রিপোর্টের সাথে। একেবারে ইন্দ্রাণী, সঙ্গে থাকো। আমি আরো একবার 4টে চতুষ্কোণ থেকে দর্শকদের উদ্দেশ্যে জানাই যে এই ওয়াকফ সংশোধনী বিল, তা নিয়ে প্রশ্ন উঠছে। কিন্তু এই ওয়াকফ বিল কি অ্যাকচুয়ালি আসল বিষয়ে গোটা দেশ জুড়ে রাজ্যে রাজ্যে হাজার হাজার কোটি টাকা ওয়াকফ বোর্ডের সম্পত্তি, এবং সেই সম্পত্তি করায়ত্ত করছে কেউ, কখনো কখনো বেদখল হচ্ছে, এবং তার পরিপ্রেক্ষিতে এই ওয়াকফ বোর্ডের সম্পত্তির দখলদারি বা ওয়াকফ বোর্ডের সম্পত্তির হিসেব রাখা থেকে শুরু করে তা সম্পূর্ণ নিয়ন্ত্রণে রাখার ক্ষেত্রে বেশ কিছু সংশোধনী বিল আনার সিদ্ধান্ত হয়। এবং সেখান থেকে দাঁড়িয়ে এই গত এক বছরের বেশি সময় ধরে এই ওয়াকফ বিল নিয়ে নানা রকম বিরোধিতা চলছে ঠিকই, কিন্তু আজ পেশ হলো যখন এই ওয়াকফ সংশোধনী বিল। মোট 14টি ধারায় 25টি সংশোধনী রয়েছে এই নতুন সংশোধনী বিলে, এবং তার পরিপ্রেক্ষিতে গত বছর অগাস্টে যৌথ পার্লামেন্টারি কমিটি গঠন করা হলো যাবতীয় বিষয় খতিয়ে দেখে এই ওয়াকফ বোর্ডের সম্পত্তি বিপুল পরিমাণে হাজার হাজার কোটি টাকার, শুধুমাত্র দেশের নির্দিষ্ট কোনো একটা এলাকায় নয়, রাজ্যে রাজ্যে ওয়াকফ বোর্ডের এই সম্পত্তি, যে সম্পত্তি বেহাত হচ্ছিল, হাতছাড়া হচ্ছিল, বেদখল হচ্ছিল, তার পরিপ্রেক্ষিতে এই সংশোধনী অত্যন্ত প্রয়োজনীয় বলে মনে করছিল কেন্দ্র। আরও একবার ইন্দ্রাণীর কাছে যাই। ইন্দ্রাণী, সব মিলিয়ে যে অবস্থায় দাঁড়িয়ে থাকলো সেক্ষেত্রে দাঁড়িয়ে এই ওয়াকফ সংশোধনী কার্যকর হওয়ার ক্ষেত্রে আর কত ধাপ এগোনো গেল? দেখো, তোমাকে জানিয়ে রাখবো যে এর আগে মনসুন সেশনে এই ওয়াকফ বিলটি পেশ করা হয়েছিল সংসদে। সেই সময় বিরোধীরা প্রবল আপত্তি জানিয়েছিলেন এবং বিলটির জন্য একটি যৌথ সংসদীয় কমিটি তৈরি করা হয়েছিল, এবং সেখানে দেশের প্রত্যেকটি রাজনৈতিক দলের থেকে কিন্তু এক বা একাধিক প্রতিনিধি রাখা হয়েছিল। এবং তারপরে যেটা আমরা দেখলাম যে এই সংসদীয় কমিটির যে বৈঠক, সেখানে কিন্তু রক্তারক্তি পর্যন্ত, বোতল ভেঙে ছোড়া রক্তারক্তি কাণ্ড পর্যন্ত ঘটলো, এবং একের পর এক বিতর্ক এই যৌথ সংসদীয় কমিটির বৈঠকগুলোতে হয়। পরিশেষে শীতকালীন অধিবেশনেই এই কমিটির রিপোর্ট তৈরি হয়ে গিয়েছিল, কিন্তু সেই সময় বিরোধীরা আপত্তি করেন। তারা বলেন এখনো বেশ কিছু রাজ্যের যে শুনানি হওয়ার প্রয়োজন তাই সেগুলো বাকি রয়েছে, সুতরাং এখন
যদি রিপোর্ট দেওয়া হয় তা কিন্তু এক পেশে হবে। তারপরে সময়সীমা বাড়ানো হয় এবং অবশেষে আজকে কিন্তু এই কমিটি, যৌথ সংসদীয় কমিটির রিপোর্ট লোকসভা এবং রাজ্যসভা উভয় জায়গাতেই পেশ করা হলো। এরপর কিন্তু বিলটিকে পাশ করার বিষয় আসবে, অর্থাৎ যৌথ সংসদীয় কমিটির রিপোর্টের উপর ভিত্তি করে বিলটিকে ফের নিয়ে আসা হবে লোকসভায় এবং তারপর বিলটি ভোটাভুটি হোক বা সংখ্যাগরিষ্ঠের বিচারে পাশ হোক, যাই হোক ওয়াকফ বিলটি পাশ হবে এবং তারপর সেটি রাষ্ট্রপতির অনুমোদনের পর আইনে পরিণত হবে। একেবারে ইন্দ্রাণী, তুমি সঙ্গে থাকো। এই ওয়াকফ সংশোধনী বিলের বিরোধিতা লাগাতার ধারাবাহিকভাবে শুরু থেকেই করেছে তৃণমূল কংগ্রেস। ওয়াকফ সংশোধনী বিলের বিরোধিতা করার কারণ হচ্ছে ওয়াকফ বোর্ডের সম্পত্তি নিয়ে যে সংশোধনীতে যা যা উল্লেখ তার বিরোধিতা, এবং তার পরিপ্রেক্ষিতে আজ যখন পেশ করা হলো এই সংশোধনী বিল যৌথ পার্লামেন্টারি কমিটি, যৌথ সংসদীয় কমিটির রিপোর্ট, তার পরিপ্রেক্ষিতে তৃণমূল কংগ্রেসের বর্ষিয়ান সাংসদ শীর্ষ নেতৃত্ব তারা কি বলছেন দেখুন। টেবল করা হয়েছে, যেটা একদমই করা উচিত ছিল না, এবং ওয়াকফ বিলে অনেক বিরোধী সাংসদরা নোট অফ ডিসেন্ট দিয়েছেন, বিরোধী দলেরা নোট অফ ডিসেন্ট দিয়েছেন, কিন্তু সেগুলোকেও এরা মান্যতা দেয়নি এবং সেগুলোর কোনো উল্লেখও নেই। এবং সবচেয়ে আশ্চর্য, আজকেই লোকসভাতেও লে হচ্ছে আর রাজ্যসভাতেও লে হচ্ছে, এটাও খুবই আনকনভেনশনাল। এবং এভাবে বিরোধীদের কথা না মানা, জয়েন্ট পার্লামেন্টারি কমিটিতে যেভাবে মত দিয়েছেন বিরোধীরা সেটা না মানা, এটা অত্যন্ত অন্যায়। এবং সেই জন্যে আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ওখানে প্রতিবাদ জানিয়েছি এবং সমস্ত বিরোধীরাও একসাথে প্রতিবাদ করছেন রাজ্যসভার প্রাঙ্গণে। আমরা এই অগণতান্ত্রিক, এই তুগলকি, এই হিটলারি, এই মনমানি, এই মোদি হ্যায় তো মুমকিন হ্যায় মার্কা অ্যাটিটিউড ট্রেজারি বেঞ্চের একদম মানবার জন্য তৈরি নই। উই আর প্রোটেস্টিং, আমরা প্রতিবাদ জানাচ্ছি। ওয়াকফ বিলে দুটো প্রধান বিষয় রয়েছে। এই যে জয়েন্ট কমিটি, সেই জয়েন্ট কমিটির যারা সদস্য ছিলেন, আমাদেরও দুজন যারা সদস্য ছিলেন, তারা ডিসেন্ট নোট দিয়েছিলেন। এবার ডিসেন্ট নোট মানা নাই হতে পারে, কমিটির মনে করতেই পারে যে ডিসেন্ট নোট মানবে না, কিন্তু ডিসেন্ট নোট পাবলিশ না হওয়া, রেকর্ডে না থাকে, আমি ডিসেন্ট নোট নাই মানতে পারি, কিন্তু ডিসেন্ট নোট আমাকে পাবলিশ করতে হবে, আমাকে অন রেকর্ড রাখতে হবে। সে ডিসেন্ট নোট অন রেকর্ডে নেই, এটা গণতন্ত্রের ওপর একটা চরম আক্রমণ। মানে সংসদীয় গণতন্ত্রে সবসময় আমাদের পার্লামেন্টারি ইতিহাসে ডিসেন্ট নোট থাকবেই, ডিসেন্ট নোট সবসময় থেকেছে। তাহলে হঠাৎ করে ডিসেন্ট নোটকে যে সেন্সার করে দেওয়া হলো, এটা তো সেন্সারশিপ, এটা এক ধরনের জরুরি অবস্থায়, এই জরুরি অবস্থায় সেন্সারশিপ করা হলো, এটা গণতন্ত্রের ওপর, গণতান্ত্রিক ব্যবস্থার ওপর একটা চরম আক্রমণ। আমরা তীব্র প্রতিবাদ করছি। আবার 11:20 সময় হাউস বসবে, তখন নিশ্চিতভাবে আমরা আবারও প্রতিবাদ করব। वक़्फ़ जेपीसी का कॉन्स्टिट्यूट कौन किया था? तो स्पीकर लोकसभा किया था, राज्यसभा से नाम आया। लेकिन ये दुख का बात है, क्या जेपीसी रिपोर्ट पहले राज्यसभा में सबमिट हो गया, लोकसभा में बाद में होता है? ये कभी नहीं होता है जो हो रहा है अभी। पीसी का जो जितना अपोजिशन है मेंबर है, हम लोग गए थे ऑनरेबल स्पीकर के पास और बोला था ये जो कमेंट्स हम लोग का है, ये कमेंट्स डिलीट कर दिया, एक्सपांज कर दिया, इसका कोई लीगल बेसिस नहीं है। उन्होंने सेक्रेटरी लोकसभा को बुलाया थे, फिर उनका ऑफिसर का साथ बैठ के हम लोग का जितना कमेंट को डिलीट किया है उनका 70% अलाउ कर दिया है स्पीकर ने। पीसी का रिपोर्ट जो उधर सबमिट हो गया, राज्यसभा चेयरमैन एक्सेप्ट कर रहे हैं, वो एक्सपेंशन वाला रिपोर्ट सबमिट कर रहे हैं। ये तो ठीक नहीं हो रहा है। ये रिपोर्ट पहले लोकसभा का अंदर इसको सबमिट करना चाहिए था। का डिसेंट जो डिलीट कर दिया वो इलीगली हुआ है। ऑल आर बेस्ड ऑन लीगल पॉइंट्स। ने वक़्फ़ लेके ये जो पॉलिटिक्स हो रहा है, ये अच्छा नहीं हो रहा है। अब देख ही रहा है, किसी को बोलने का कोई इंडिपेंडेंस है नहीं, कोई स्वतंत्रता है नहीं, एक तरफा चला रहे, कोई भी किसी का सजेशन आप ऑन रिकॉर्ड लेते नहीं हो। मतलब ठीक है, अब लोग देख रहे हैं, पीपल आर वॉचिंग। শুনলেন বিভিন্ন প্রতিক্রিয়া। আর এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন ফোনে ওয়াকফ আন্দোলনকারী মোহাম্মদ কামরুজ্জামান। আপনার কাছে এটাই জানতে চাইবো যে এই ওয়াকফ সংশোধনী নিয়ে যৌথ পার্লামেন্টারি কমিটি, যৌথ সংসদীয় কমিটির রিপোর্ট কিন্তু ওয়াকফ বোর্ডের সম্পত্তি সংক্রান্ত নানা বিষয়ে যা উল্লেখ করে এই রিপোর্ট পেশ করা হয়েছে, বিষয়ে আপনাদের মতামত কি? এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। পার্লামেন্টে যখন এসেছিল তখন জয়েন্ট কমিটি তৈরি করে দেশের সাধারণ মানুষের বক্তব্য শোনার কথা বলা হয়েছিল,
1 কোটির বেশি ইমেলের মধ্য দিয়ে সাধারণ মানুষ তাদের মতামত জানিয়েছেন যে এই বিল ওয়াকফ সম্পত্তির উন্নয়নে লাগবে না, বরং ওয়াকফ সম্পত্তি সরকার শাসক আত্মসাৎ করবে। ফলে এই বিল রিজেক্ট করা হোক, বাতিল করা হোক। এবং তারপরেও জয়েন্ট পার্লামেন্টারি কমিটি তারা বিভিন্ন রাজ্যে গিয়েছেন, সর্বসাধারণের বক্তব্য শুনেছেন, বিভিন্ন সমাজকর্মী তাদের বক্তব্য শুনেছেন, তারাও বলেছেন এই বিলের বিরুদ্ধে। তারপরেও জয়েন্ট পার্লামেন্টারি কমিটি তারা সংখ্যাগরিষ্ঠের জোরে এই বিল পাশ করেছেন এবং তারা আজকে পার্লামেন্টে আবার নিয়ে আসছেন। তাহলে সাধারণ মানুষের মতামতকে যেহেতু সম্মান দেবেন না, তাহলে সাধারণ মানুষের না, কিন্তু আমি এখান থেকেই আপনার কাছে বুঝতে চাইছি যে এই দেশ জুড়ে বিপুল পরিমাণে ওয়াকফ বোর্ডের সম্পত্তি অনেক ক্ষেত্রে বেহাত হয়ে যাওয়া, বেদখল হয়ে যাওয়া বা কেউ গ্রাস করছে যে অভিযোগ ওঠে, এগুলো কি ভিত্তিহীন? এটা ঠিক। এই যে বলা হচ্ছে যে বিপুল পরিমাণ ওয়াকফ সম্পত্তি, এ কথাটা সম্পূর্ণ মিথ্যা। 7 লক্ষ একর মতো ওয়াকফ সম্পত্তি আজকে গোটা ভারতবর্ষের মধ্যে আছে, যা মন্দিরগুলোর সম্পত্তির তুলনায় অনেকটাই কম। কিন্তু মুসলমানরা সংখ্যালঘু, তাদের যেটুকু সম্পত্তি আছে সেটুকু তাদের থাকবে, এটা স্বাভাবিক। রাজনৈতিক দলগুলো যে এই ওয়াকফ সম্পত্তি পরিচালনা করে না, এটা ঠিক নয়, এটা মিথ্যে কথা বলা হচ্ছে। প্রত্যেকটা শাসক দল তারাই ওয়াকফ বোর্ড তৈরি করে, তাদের প্রতিনিধিরাই ওয়াকফ বোর্ডে থাকেন। কোন ইমাম সাহেব বা মুসলমানরা যে ওয়াকফ সম্পত্তি বা ওয়াকফ বোর্ড পরিচালনা করেন, এটা একেবারে ভুল ধারণা। তার সুযোগ নিয়ে সব শাসক দল ওয়াকফ সম্পত্তি চুরি করে, কোথাও জলের দরে বিক্রি করে, কোথাও আত্মসাৎ করে, কোথাও দলীয় দপ্তর তৈরি করে, ইত্যাদি ইত্যাদি। সেগুলো বন্ধ করতে গিয়ে গোটা সম্পত্তিটাই আত্মসাৎ করা হবে, গোটা সম্পত্তির অধিকার মুসলমানদের হাত থেকে কেড়ে নেওয়া হবে, এটা কাম্য নয়। এটা কখনো একটা সরকার বা গণতান্ত্রিক দেশে সংখ্যালঘুদের সঙ্গে এই আচরণ কখনোই কাম্য নয়। এটা গণতন্ত্র বিরোধী। আগামী দিনে কি এর পরিপ্রেক্ষিতে আপনারা আরো জোরালো আন্দোলনের পথে হাঁটবেন, নাকি এই বিল আইনে রূপান্তরিত হলে আপনারা মেনে নিতে বাধ্য হবেন? কিন্তু আন্দোলন হবে। হয়তো আমরা সংখ্যালঘু দেশের সংখ্যা গুরু সম্প্রদায়ের মানুষের যে মতামত তার সঙ্গে পারবো না, কিন্তু মানবিকতা পাবে সংখ্যা গুরু সম্প্রদায়ের মানুষের কাছ থেকে সংখ্যালঘুরা, এটা তো আমরা প্রত্যাশা করি। অনেক ধন্যবাদ মোহাম্মদ কামারুজ্জামান আমাদের সঙ্গে ছিলেন। আপনাদের জানাই যে যৌথ সংসদীয় কমিটির রিপোর্ট আজ পেশ করা হলো এবং রাজ্যসভায় চেয়ারম্যান উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় পেশ করলেন। গত বছর অগস্টে এই ওয়াকফ সংশোধনী বিল সংক্রান্ত আলোচনা রাজ্যসভা এবং লোকসভায় পেশ হওয়ার পর শীতকালীন অধিবেশনেই তার রিপোর্ট জমা দেওয়ার কথা ছিল সংসদীয় কমিটির। এই যৌথ সংসদীয় কমিটি সেই রিপোর্ট তৈরি করতে না পারায় এবার বাজেট অধিবেশনের পরবর্তী সময় আজ সংসদে বিরোধীদের হৈহট্টগোলের মধ্যেই কোনো ডিসেন্ট রাখা হয়নি। এই অভিযোগকে সামনে রেখেই বিল তার রিপোর্ট পেশ হলো ওয়াকফ সংশোধনী নিয়ে। আমরা শোনাবো রাজ্যসভায় লোকসভায় হৈহট্টগোল সব কিছুর পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, বর্ষিয়ার নেতা, তিনি কি বলছেন দেখুন। बोर्ड की जेपीसी की रिपोर्ट है, जिस रिपोर्ट में अनेक सदस्यों ने अपना डिसेंट नोट दिया है, वो नोट देने के बावजूद भी प्रोसीडिंग से निकालना और उन मेजॉरिटी मेंबर्स के व्यूज सिर्फ उसमें रखकर बुलडोज करना, ये ठीक नहीं है, ये कंडेमेबल है और एंटी डेमोक्रेसिक है, एंटी प्रोसीजर है। अन स्टेक होल्डर्स बाहर से बुला बुला के उनको जो होना, उन लोगों को खड़ा करके उनका स्टेटमेंट ले रहे, और जो इतने लोग पार्लियामेंट में जो भी डिसेंट नोट दिए हैं, क्या उसमें कोई एक पढ़ा लिखा नहीं है, कोई जानता नहीं है, और वक्फ बोर्ड एक्ट को कोई पढ़ा नहीं है? मेरे को बड़ा ताजुब लग रहा है। अरे
এই ওয়াকফ সংশোধনী রিপোর্ট নিয়ে নানা মহল থেকে নানা প্রতিক্রিয়া উঠে আসছে, খুব স্বাভাবিক। গত প্রায় 1 বছরের বেশি সময় ধরে ওয়াকফ সংশোধনী ওয়াকফ বোর্ডের সম্পত্তি সংক্রান্ত বিষয় নিয়ে নানা আলোচনার পর যখন আজ এই যৌথ সংসদীয় কমিটির রিপোর্ট পেশ হলো, এই মুহূর্তে আমাদের সঙ্গে মাদ্রাসা শিক্ষক সাজ্জাদ হোসেন রয়েছেন। সাজ্জাদ সাহেব, জানতে চাইব যে ওয়াকফ বোর্ডের সম্পত্তি বেদখল, হাতছাড়া, জলের দরে বিক্রি করা, আত্মসাৎ, নানা অভিযোগকে সামনে রেখেই যখন এই সংশোধনী আনার বিষয়টি ভাবা হলো এবং আজ সর্বশেষ যৌথ সংসদীয় কমিটির রিপোর্ট পেশ হলো, এক্ষেত্রে আপনাদের অবস্থান কি? ওয়াকফ সম্পত্তি যে বিল আনতে চলেছে সে বিলের তো সর্বপ্রথম থেকে আমরা বিরোধিতা করছি। কারণ ওয়াকফ সম্পত্তিটা সম্পূর্ণ এটা একটা আল্লাহর সম্পত্তি, মুসলিম পার্সোনাল লায়ার হস্তক্ষেপ। ওয়াকফ সম্পত্তির উপরে দেশের তৈরি করা আইন প্রযোজ্য হবে না। কারণ এই সম্পত্তিতে সরকার তার ইচ্ছা মতন মতামত স্বাধীনতা দিতে পারে না। এটা যে যুগ যুগ ধরে হয়ে আসছে, ওয়াকফ সম্পত্তি আর সম্পত্তি কিভাবে ব্যয় হবে, সম্পত্তি কাজের জন্য ব্যয় হবে, এটা একটা ইসলামী দৃষ্টিভঙ্গিতে তার নির্দেশিকা দেওয়া আছে। এবং শুধু তাই নয়, ইসলামী দৃষ্টিভঙ্গিকে ওয়াকফ সম্পত্তি ব্যয় করার নির্দেশিকা থাকা সত্ত্বেও এই বহু ওয়াকফ সম্পত্তি ব্যবহারের ক্ষেত্রে শুধু মুসলিম সম্প্রদায়ের মানুষ উপকৃত হয় তা নয়, অন্যান্য সম্প্রদায়ের মানুষরাও তারা বিভিন্ন ধরনের শিক্ষা, ব্যবসা, বাণিজ্য অনেক ক্ষেত্রে যারা উপকৃত হয়। এবং তার সাথে সাথে এই ওয়াকফ সম্পত্তি থেকে যে বহু স্কুল, মাদ্রাসা, শিক্ষা কেন্দ্র চলছে, যে শিক্ষা কেন্দ্রে সার্বজনীনভাবে দেশের সব সম্প্রদায়ের ছেলেমেয়েরাও উপকৃত হয়, সেখানে ওয়াকফ সম্পত্তিতে ক্ষেত্রে যে নতুন আইন আনতে যাচ্ছে, যেখানে অমুসলিম সম্প্রদায়ের মানুষরা তাদের মতামত প্রকাশ অধিকার পলিসি তৈরি করার ক্ষেত্রে তাদেরকে অধিকার দেওয়া বা জেলার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের আওতায় নিয়ে আসা, এটা সম্পূর্ণ একটা মুসলিম পার্সোনাল ল বিরোধী। এটা সারা ভারতবর্ষের মুসলিম সম্প্রদায়ের মানুষ কখনো এটা মেনে নেবে না। একেবারে ভবিষ্যতে এই পরিস্থিতি কোন দিকে যায় নজর থাকবে। অনেক ধন্যবাদ। সাজ্জাদ হোসেন আমাদের সঙ্গে ছিলেন, মাদ্রাসা শিক্ষক। ধন্যবাদ জানাবো প্রতিনিধি দিল্লি থেকে ইন্দ্রাণী দাশগুপ্তকেও। তবে এই যৌথ সংসদীয় কমিটির রিপোর্ট আজ পেশ হওয়া, তার পরিপ্রেক্ষিতে সংসদ বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজু তিনি কি বলছেন দেখুন। आज राज्यसभा में जब टेबल करते समय कुछ ऑपोजिशन एमपीज ने ऑब्जेक्शन रेज किया और ये कहा कि उनके डिसेंट नोट को हटाया गया है। मैंने जेपीसी चेयरमैन से बात किया और सेक्रेटरीट से जानकारी लेकर के फिर मैंने राज्यसभा में बताया कि रिपोर्ट पूरा पेश किया गया है। रिपोर्ट के साथ जो एनेक्शियर है वो भी सदन के पटल पर रखा गया है। उसमें एक चीज़ ध्यान रखना है कि जो एनेक्शियर है उसमें डिसेंट नोट में अगर कुछ कमिटी के ऊपर में सवाल उठाता है, जैसे कास्टिंग ऑफ एस्पर्शन ऑन द कमिटी, जो चेयरमैन को लगता है कि ये सही नहीं है, तो चेयरमैन के पास पावर है उसको हटाने का। रिपोर्ट को नहीं हटाना है, वो पोर्शन को हटाने का चेयरमैन का पावर है, वो रूल में ही लिखा हुआ है। जेपीसी का रिपोर्ट को इलीगल बताना, अनकॉन्स्टिट्यूशनल बताना, ये तो ठीक बात नहीं है।